তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা যে মুভির এক্সপ্লেনেশন করব সেটা হচ্ছে একটি মালায়ালাম হরর থ্রিলার মুভি ব্রহ্মযুগম। এই সিনেমাটি মূলত 1700 সালের উপর বেস করে নির্মিত, যার কারণে পুরো ছবিটি সাদা কালো ফরম্যাটে করা হয়েছে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো গল্পের শুরু হয় ভারতের দক্ষিণ মালাবারে, আর আমরা দুজন লোককে দেখতে পাই যারা জঙ্গলে রাস্তা খোঁজ করছিল। এদের মধ্যে একজনের নাম থিভান এবং অন্যজনের নাম হচ্ছে কোরা। এখন কোরা বলে, আজকে আমরা জঙ্গল পার করতে পারবো না, কারণ আজকে অনেক বৃষ্টি হবে। অন্যদিকে থিভান জঙ্গলের পশুদের দূরে রাখার জন্য আগুন জ্বালাতে থাকে। কিছুক্ষণ পর থিভান ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙলে সে তার আশপাশে কোরাকে দেখতে না পেয়ে তাকে খুঁজতে সে দেখে যে কোরা জঙ্গলের একটি গাছের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। যখন থিভান এসে তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো আর এভাবে এই গাছের দিকে এক দৃষ্টিতে কেন তাকিয়ে আছো, তখন থিভান দেখে যে গাছের পেছন থেকে ইয়াক্ষি বেরিয়ে আসছে। তার গায়ে কোনো কাপড় ছিল না। কোরা মন্ত্রমুগ্ধ হয়ে ইয়াক্ষির দিকে তাকিয়েছিল। থিভান বারবার কোরাকে বলতে থাকে যে, কোরা জাগো, তুমি এখানে কি করছো? জলদি পালাও, না হলে আমাদের বিপদ হবে। ওদিকে মেয়েটি কোরাকে সিরিয়াস করতে থাকে, আর এগুলো দেখার পর থিভান অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই ইয়াক্ষি একটি গাছের কাছে এসে বসে। তখন কোরা ধীরে ধীরে তার কাছে যেতে থাকে এবং জড়িয়ে ধরে। তখন ইয়াক্ষি কোরার রক্ত চুষে নিয়ে তাকে মেরে ফেলে। এরপর সিন শিফট হয়, যেখানে আমরা দেখি থিভান জঙ্গলে ঘুরতে ঘুরতে একটি বড় ঝর্ণার কাছে এসে পড়ে। ঝর্ণাটা এতটাই বড় ছিল যে এটা পার করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না। সে ভয় পেয়ে ফিরে আসে। সে জঙ্গলে পাগলের মতো ঘুরছিল, কারণ সে অনেক বেশি ক্ষুধার্ত ছিল। একসময় সে একটা পুরনো ভাঙা মন্দিরের সামনে এসে পড়ে। সে ভেতরে গেলে অনেক পুরনো একটা বাংলো খুঁজে পায়। সে ওখানে নারিকেল খুঁজে পায় এবং খাওয়ার জন্য হাতে নেয়। তখনই সেখানে ওই বাড়ির রাঁধুনি এসে পড়ে এবং জিজ্ঞেস করে, এটা কোন সময় চলছে, আর তুমি না বলে অন্যের জিনিস কেন হাতে নিয়েছো? তো থিভান বলে যে, আমি একজন পথিক। নদী পার করে আমি আমার গ্রামে যেতে চেয়েছিলাম, কিন্তু নদীটা এত বড় যে আমি সেটা পার করতে পারিনি। আর আমি ক্ষুধার্ত, এই জন্য নারকেলটা আমি হাতে নিয়েছি। আমি ভেবেছিলাম এখানে কেউ থাকে না। এদের কথা শোনার পর এই বাড়ির মালিকের আওয়াজ শোনা যায়, যার নাম হচ্ছে করুমানপট্টি। সে বলে যে, বাড়িতে কেউ এসেছে, তুমি আমাকে কেন বলনি? তারপর ওই রাঁধুনি একটি পান বানায় এবং করুমানপট্টিকে দেয়। এবার করুমান জিজ্ঞেস করে, তুমি কোথা থেকে এসেছো? থিভান জবাব দেয়, আমি একজন পথিক এবং পানান জাতের লোক। করুমান বলে যে, পানান জাতের মধ্যেই তো অনেক কবি আর গায়ক পাওয়া যায়, তাই না? সে বলে, জি হ্যাঁ, আমি ওই জাতেরই লোক। আমরা উঁচু জাতের লোকদের জন্য গান গাই। তখন করুমান বলে যে, ঠিক আছে, তাহলে আমাকে একটা গান গেয়ে শোনাও। তখন থিভান একটি গান শোনায়। এই গানটি উঁচু জাত এবং নিচু জাতের ভেদাভেদ নিয়ে একটি গান। এই গান শোনার পর করুমান অনেক খুশি হয় আর বলে যে, তুমি যদি এই গান রাজমহলে গাইতে, তাহলে তারা তোমাকে অনেক উপহার দিত। সে আরও বলে, তুমি আমাদের অতিথি, তুমি এখানে ভরপেট খাবারও পাবে এবং থাকার জায়গাও পাবে। এটা শোনার পর থিভান অনেক বেশি খুশি হয়। করুমান রাঁধুনিকে বলে স্টোর রুমের পাশের একটি ঘরে ওর থাকার ব্যবস্থা করে দিতে। থিভান রাঁধুনির সাথে যখন যাচ্ছিল, তখন সে কারো হাঁটা চলার আওয়াজ শুনতে পায়। তখন রাঁধুনি বলে যে, এই বাড়িটা অনেক বড় এবং বাড়ির দক্ষিণ পাশে কখনো যাবে না। একবার এক বৈদ্য গিয়েছিল খাজানার খোঁজ করার জন্য, সে আর কখনো ফিরে আসেনি। ওই বড় ঝর্ণার ভয়ে অনেক মানুষ এখানে আসে, কিন্তু বেশি দিন টিকতে পারে না। তুমি যদি এখানে টিকতে চাও, তাহলে যত কম প্রশ্ন করবে তোমার জন্য ততই ভালো হবে। এরপর সে গিয়ে গোসল করে। তারপর আমরা সন্ধ্যার সিন দেখতে পাই, যেমনটা থিভান এবং করুমানের সাথে একটা চুক্তি হয়েছিল। সে করুমানের মনোরঞ্জন করার জন্য গান গাইবে, বিনিময়ে সে এখানে থাকা খাওয়ার সুযোগ পাবে। শর্ত মতো থিভান গান গাওয়া শুরু করে, কিন্তু আজকের গানটা ছিল দেবতাদের নিয়ে। আর এই গান শোনার পর করুমান ঘুমিয়ে পড়ে। তারপর থিভানকে খেতে দেওয়া হয়। খাবার পর সে ভগবানের কাছে প্রার্থনা করে। তখন করুমান বলে যে, এই খাবার কি তোমাকে ভগবান দিয়েছে, না আমি দিয়েছি? থিভান বলে, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন। আমার নিয়তিতে এটাই ছিল। আজকে আমি যদি রাস্তা ভুল করে এখানে না আসতাম, তাহলে আপনার সাথে আমার দেখা হতো না। তখন করুমান বলে যে, এটা তোমার নিয়তি না, এটা বিধির বিধান। এরপর সিন চেঞ্জ হয়। রাতে থিভান ফ্রেশ হওয়ার জন্য বাইরে যায় পেছনের জঙ্গলে। তখন সে মাছির ভনভন আওয়াজ শুনতে পায় এবং আমরা
7 থেকে 8টা কবর দেখতে পাই। এটা দেখে থিভান অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে বাড়ির ভেতর চলে আসে। তার অনেক পিপাসা লাগে এবং সে কোডুমানের লোটা থেকেই পানি পান করা শুরু করে। তখন তার কানে কারো চলার আওয়াজ আসে, মনে হয় যেন কাউকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। সে এটা দেখার জন্য উপরের দিকে যেতে থাকে। যাওয়ার পর তার কাছে মনে হয় যেন কেউ শিকল ভাঙার চেষ্টা করছে এবং জোরে জোরে শব্দ করছে। এটা শোনার পর সে অনেক ভয় পেয়ে যায় এবং দৌড়ে নিজের ঘরে চলে আসে। পরের দিন যখন তার ঘুম ভাঙে, সে দেখে যে কোডুমান পাশা খেলছিল। কোডুমান বলে যে যখন করার মতো কিছু থাকে না, তখন পাশা খেলার চাইতে আর ভালো কিছু হতেই পারে না। তুমি কি আমার সাথে খেলবে? থিভান বলে যে এই পাশা খেলার জন্যই তো মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল। তাছাড়া এটা এক ধরনের জুয়া খেলা, আর এজন্য আমি এসব থেকে দূরে থাকি। আর আপনি অনেক উঁচু জাতের মানুষ, আমি নিচু জাতের। আপনার সাথে বসে খেলাটা আমার জন্য ঠিক নয়। কোডুমান বলে যে আমি এই জাতপাতে মানি না। তোমাকে দেখে আমার বুদ্ধিমান মনে হয়। চলো একটা বাজি খেলা যাক, কিন্তু খেলার জন্য তোমাকে কিছু বাজি রাখতে হবে। থিভান বলে যে আমার কাছে আমার ধুতি ছাড়া আর কিছুই নেই বাজি ধরার জন্য। কোডুমান বলে যে আছে, আর সেটা হচ্ছে সময়। খেলায় যদি তুমি যেত তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারবে, আর আমি জিতলে তোমাকে সারা জীবন এখানে থেকে যেতে হবে। থিভান বলে যে আমি এটা করতে পারবো না, আমাকে এখান থেকে যেতেই হবে, কারণ গ্রামে আমার মা একা রয়েছে। আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমাকে মাফ করবেন, আমি চলে যাচ্ছি। তখন কোডুমান পাশা খেলার ছক্কাগুলো তার কাছে চায়। থিভান দিতে গেলে কোডুমান হাত সরিয়ে নেয় এবং যার কারণে খেলার চাল শুরু হয়ে যায় এবং কোডুমান বলে খেলা এখন শুরু হয়ে গেছে আর তোমাকে এটা খেলতেই হবে। আর সে একটা ভয়ানক হাসি দেয়, এর মানে থিভান তার ফাঁদে আটকা পড়ে গেছে। এরপর আমরা দেখি রাধুনী তার জন্য খাবার বানাচ্ছিল। সে থিভানকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার? ওর সাথে খেলার এত শখ, ওর কথা কখনো বিশ্বাস করো না, ও অনেক চালাক এবং ধূর্ত। থিভান বলে তুমি ওনার নামে খারাপ কেন বলছো? সে এত ভালো মানুষ, সে একজন ব্রাহ্মণ, দয়ালু, আমাকে থাকাও জায়গা দিয়েছে। এত ভালো মানুষ সম্পর্কে তুমি আজে বাজে কথা কেন বলছো? সে বলে ওর ফাঁদে পা দিস না। তারপর খাবার রান্না হলে আমরা দেখি থিভান, যাকে উঁচু জাতের ব্রাহ্মণ মনে করত, সে রাক্ষসের মতো চিকেন খাচ্ছে। পরে থিভান আজকের খাবারের জন্য তাকে ধন্যবাদ জানায় এবং বলে যে কলিযুগেও আপনার মতো ভালো মানুষ রয়েছে যারা অসহায়কে সাহায্য করে। তখন কোডুমান বলে এই কলিযুগের মধ্যেও আলাদা একটা যুগ চলছে যেটাকে ব্রহ্মযুগ বলে, আর এই যুগে কোনো ভগবান নেই। তুমি যতই প্রার্থনা করো না কেন, কোনো ভগবান আসবে না তোমাকে বাঁচানোর জন্য। তখন থিভান বলে যে আমি কাল রাতে বাড়ির বাইরে কিছু কবর দেখেছি, ওগুলো আসলে কি মালিক? কোডুমান বলে যে এখানে আগে অনেক লোক ছিল, যেমন বৈদ্য, নৃত্যশিল্পী, আরও অনেকে, যারা রাস্তা ভুলে এখানে এসেছিল, কিন্তু কিছুদিন যাবার পর তারা পাগলের মতো হয়ে যায়, উল্টোপাল্টা কথা বলতে থাকে, উল্টোপাল্টা কাজ করতে থাকে। আমাকে পেরেশান করে ফেলেছিল, আমি বিরক্ত হয়ে ওদের মেরে ফেলেছি। ঠিক তখনই একটা পেঁচার ডাক শোনা যায়। কোডুমান বলে যে পেঁচা ডাকার মানে হলো কারো মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, তার মানে আজকে কারো মৃত্যু ঘটবে। তখন ভয় পেয়ে থিভান বলে যে আপনি একটা গান শুনবেন? থিভানের এত প্রশ্ন শুনে কোডুমান রেগে যায় এবং চুপ থাকতে বলে আর রাধুনীকে আরও খাবার দিতে বলে। তখন রাধুনী বলে আর কোনো খাবার নেই, যা বানিয়েছিলাম সব শেষ, এখন পর্যন্ত তুমি 4 বার খেয়েছো, আর কত খাবে? রাধুনী কোডুমানকে ঘুরে ঘুরে দেখতে থাকে। তখন কোডুমান বলে তোর চোখ নামা, আমার দিকে তাকিয়ে কি দেখছিস? তুই কি আমাকে ভয় পাস না? রাধুনী বলে যে না, আমি তোমাকে ভয় পাই না। কোডুমান রেগে গিয়ে তার হাত সামনে বাড়ায় আর রাধুনী তার হাতে এসে পড়ে। কোডুমান তাকে এক হাত দিয়ে গলা চেপে ধরে অনেক উঁচুতে উঠিয়ে নেয়। থিভান এটা দেখে ভয় পেয়ে যায় এবং কোডুমানকে বলে মালিক, আপনি ওকে মাফ করে দিন, ওকে ছেড়ে দিন, ওর কোনো দোষ নেই। কোডুমান বলে যে আজকের পর আমার সাথে এমন ব্যবহার করবি না এবং রাধুনীকে ছেড়ে দেয়। পরের দিন থিভান রাধুনীকে জিজ্ঞেস করে এখানে এসব কি হচ্ছে, আর কোডুমানের কাছে এমন অদ্ভুত শক্তি বা কিভাবে এলো? তখন রাধুনী তাকে একটা পুরনো ঘটনা বলে। এটা আজ থেকে অনেক বছর আগের ঘটনা। কোডুমান পুট্টির পরিবারের একজন প্রধান ব্যক্তি ছিল। সে অসীম শক্তি লাভের আশায় দেবী ভৈরবীর আরাধনা করত। তার আরাধনায় খুশি হয়ে তাকে জিজ্ঞেস করে তুমি কি চাও? তাকে বর হিসেবে একটা ছোট বাক্স দেওয়া হয় এবং সেই বাক্সের মধ্যে থেকে একটা জিন বের হয় যার নাম চেতন। সে পুট্টি পরিবারের সকল কাজ করত
এবং সব কথা মানত, কিন্তু সেই প্রধান চেতনকে দিয়ে অনেক খারাপ কাজ করাতো আর চাকরের মতো ব্যবহার করত। একদিন চেতন তার শেকল ভেঙে ফেলে এবং প্রধানকে বলে যে আমার মুখের ভেতর দেখো। তারপর চেতন সেই প্রধানের আত্মাকে শুষে নেয়। তারপর পুট্টির বংশের সবাইকে চেতন মেরে ফেলতে থাকে, কিন্তু সবশেষে করুমান পুট্টি এসে চেতনকে বশ করে নেয়। এই কথা শোনার পর থিভান অনেক ভয় পেয়ে যায়। রাতে থিভান বাড়ির বাইরে যায় এবং দেখে ইয়াক্কি এই বাড়ির ভেতরে প্রবেশ করছে। থিভানও তার পিছু করতে থাকে এবং সে দেখে যে ইয়াক্কি সোজা করুমানের ঘরে গিয়ে ঢুকেছে এবং করুমানকে সিরিজ করছে। করুমানও ইয়াক্কির জন্য অপেক্ষা করছিল। এসব দেখে থিভানের ভয় আরও বেড়ে যায় আর এখান থেকে পালানোর প্ল্যান করে, কারণ সে জানে যে এই ইয়াক্কি তার বন্ধু কোরাকে বশ করে মেরে ফেলেছিল। এখন সে এখান থেকে পালাবার জন্য সেই রাধুনিকেও তার সঙ্গে যেতে বলে আর বলে এখানে অনেক বিপদ রয়েছে, আমি এখানে পড়ে পড়ে মরতে চাই না। তখন রাধুনি বলে যে আমার সময় নষ্ট করিস না, হাতে অনেক কাজ আছে। এখানে একটা কথা, আমি কিন্তু ধারাবাহিকভাবে সিনেমার ঘটনাগুলো বর্ণনা করে যাচ্ছি, কিন্তু এই সিনেমার কিছু রহস্য রয়েছে যা আমি ভিডিও শেষে তোমাদেরকে বুঝিয়ে বলবো। এখন থিভান সে এতটাই ভয় পেয়েছিল যে তার জিনিসপত্র নিয়ে এখনই বেরিয়ে পড়তে চেয়েছিল। তখনই তার সামনে করুমান এসে পড়ে এবং বলে যে কি হয়েছে, তুমি কি এখান থেকে চলে যেতে চাও? কিন্তু এত বৃষ্টির মধ্যে তুমি কি করে যাবে? এখন পর্যন্ত কোনো বৃষ্টির ছাপও ছিল না, কিন্তু করুমানের এই কথা বলার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয় আর এই জন্য থিভান বাড়ি থেকে বের হতে পারে না। আর এরপর সিন শিফট হয় সন্ধ্যায়। তাদের দুজনের মধ্যে কথা চলছে। এখানে করুমান বলছে যে এরকম বৃষ্টি এর আগেও কয়েকবার এসেছে, একবার তো বৃষ্টি এসে টানা 3 বছর পর্যন্ত চলেছে। জানি না এবারের বৃষ্টি কবে থামবে, কয়েকদিনও চলতে পারে, কয়েক মাস, এমনকি কয়েক বছর। এমনিতেই থিভান অনেক চাপে ছিল আর এই সমস্ত কথা শোনার পর তার ভেতর আরো ভয় বাড়তে থাকে। তখন রাধুনি তার কাছে আসে এবং তাকে পানশালায় নিয়ে যায়। পানশালা হচ্ছে এই বাড়ির একটা বারের মতন জায়গা, সেখানে বড় বড় মটকায় মদ রাখা আছে। এখন রাধুনি কিছুটা মদ বের করে থিভানকে দেয়। থিভান বলে তুমিও নাও, তোমারও তো অনেক পেরেশানি আছে। রাধুনি বলে আমি এগুলো খাই না, আমার মাথা গলিয়ে যায়। কিন্তু থিভান অনেক ডিপ্রেশনে ছিল, যার জন্য সে মদ পান করে। এবার থিভান বলতে থাকে গ্রামে আমার মা একা রয়েছে, আমাদের জমিতে হয়তো ফসলও ফলেছে, আমার মা হয়তো আমার জন্য অপেক্ষা করছে, আর আমার মা এই বালি আমাকে উপহার দিয়েছিল। তোমরা সবাই একটা কথা মনে রাখবে যে থিভান তার কানের বালি সবসময় তার বাম কানে পড়তো। শেষে আমি সবকিছু ডিটেলসে বুঝিয়ে দেব। থিভান বলে যে আমি আগে রাজপ্রাসাদে যেতাম, সেখানে পর্তুগিজ সৈন্যরা হামলা করে, আর বাঁচার জন্য আমি আর আমার বন্ধু কোরাকে নিয়ে প্রাসাদ থেকে পালিয়ে আসি। আমি আমার গ্রামে যেতে চেয়েছিলাম, কিন্তু ঝর্ণা পার করতে না পেরে এখানে এসে আটকা পড়ে গেছি। রাতে ঘুমের মধ্যে সেই চেতনকে দেখে, যার কথা সে রাধুনির কাছ থেকে শুনেছে। সে অনেক ভয় পেয়েছিল এবং সত্যি সত্যি এই সিনটা অনেক ভয়ানক ছিল। সকালে ঘুম থেকে উঠে সে রাধুনিকে খুঁজতে থাকে। বাড়ির ভেতর তাকে না পেয়ে বাড়ির বাইরে খুঁজতে শুরু করে। তাকে যখন পায় সে দেখে রাধুনি কারোর জন্য কবরের মতো কিছু করছে। থিভান জিজ্ঞেস করে তুমি এটা কি করছো, কার জন্য করছো? রাধুনির চোখে অনেক রাগ ছিল। এটা দেখে চিন্তা করে আমাকে এখনই এখান থেকে পালাতে হবে। সে ভেবেছিল এই কবরটা তার জন্যই করা হয়েছে, এটাই হতো তার শেষ সময়। এজন্য এত বৃষ্টির মধ্যেও সে এখান থেকে পালানোর চেষ্টা করে। তখন আমরা দেখি থিভানের অনেক পেট ব্যথা শুরু হয়, আর এখানে মুভির অনেক বড় একটা টার্নিং পয়েন্ট আসে। আমরা লক্ষ্য করি যে কিছুক্ষণ আগেও তার চুলদাড়ি কাঁচা ছিল, কিন্তু বাড়ির সীমানার বাইরে আসার সাথে সাথে তার চুলদাড়িগুলো সাদা হতে শুরু করে আর সে রক্তবমি শুরু করে। সে কিছু বুঝতে পারছিল না। অনেকক্ষণ পর সে আবার সেই বাড়িতে ফিরে আসে। তখন করুমান বলে এই বাড়ি থেকে যাওয়ার আগে তোমার আমার কাছ থেকে অনুমতি নেওয়া দরকার ছিল, আমি তোমাকে এমনিতেই যেতে দিতাম। এখন থিভান তার পা ধরে কান্না করতে করতে বলে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করুন এবং আমাকে যেতে দিন। তখন করুমান বলে যে তোমাকে অনুমতি দেওয়া হবে না। আর এর সাথে সাথে মুভির ইন্টারভাল হয়। পরের সিনে আমরা দেখি যে থিভান দুর্বল হয়ে পড়ে রয়েছে। তখন রাধুনি এসে তাকে ওষুধ খেতে দেয় আর বলে এটা খেলে তোমার পেট ঠিক হয়ে যাবে, তোমার ভালো লাগবে। থিভান বলে যে এটা কেমন গোলক ধাঁধা, আমরা এখান থেকে কেন যেতে পারছি না? তখন রাধুনি বলে যে এমনটাই হয় সবার সাথে, প্রথমে তোমার স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাবে। তোমার কি মনে আছে তুমি এখানে ঠিক কবে এসেছো, কতদিন, নাকি কত মাস, নাকি কত বছর? এগুলো শুনে থিভান কিছুই বুঝতে পারে না।
থিভান বলে যে আমাকে সবকিছু খুলে বলো যে এখানে এসব কি হচ্ছে। রাধুনি বলে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না, কিন্তু চাইলে কিছু দেখাতে পারবো। তারপর রাধুনি তাকে সেই উপরের ঘরে নিয়ে যায় যেখান থেকে সে শেকলের আওয়াজ শুনতে পেত। আর এখানে আমরা আসল কুরুমানের লাশ দেখতে পাই। মানে কিছুদিন আগেও কুরুমান জীবিত ছিল, আর এখন যে কুরুমানের রূপ ধরে তাদের সামনে ঘুরছে সে হচ্ছে সেই চেতন নামের পিশাচ, যার ভেতরে কালো শক্তি রয়েছে। এবার দুইজনে আলোচনা করতে থাকে তারা এখান থেকে কিভাবে বের হতে পারবে। এখানে রাধুনি বলে যেখানে অনেক মানুষ এসেছে এবং মারা গেছে, এর মূল কারণ ছিল ভয়। তারা সবাই তাকে ভয় পেত, আর এই ভয়ের ফায়দা নিত কুরুমানপুট্টি। কিন্তু আমি তাকে ভয় পাই না, এজন্য আমি এই মহলের ভেতর ঘুরে ঘুরে এখান থেকে বের হওয়ার উপায় বের করি। আমি বড় ঘরের মধ্যে শস্য রাখার ঘরের নিচে আরেকটা গোপন ঘর খুঁজে পাই, যার ভেতর গেলে আরেকটা গোপন ঘর রয়েছে যেটার মধ্যে একটা প্রদীপ জ্বলছে। আমরা যদি কোনোভাবে ওই প্রদীপটা নিভিয়ে দিতে পারি তবে চেতনের শক্তি কমে যাবে, কিন্তু সেই ঘরের চাবি চেতন সবসময় তার কাছেই রেখে দেয়। এখন সেই চাবিটা কোথায় আছে সেটা শুধুমাত্র চেতনই জানে। তার চাইতে বড় সমস্যা হচ্ছে সে সবসময় ওই ঘরের উপরেই চলাফেরা করে যাতে সে ওটার পাহারা দিতে পারে। থিভান বলে চেতনের কাছ থেকে ওই চাবি আমি এনে দেব। তোমার কাজ হবে প্রচুর খাবার এবং মদ দিয়ে চেতনকে ভুলিয়ে রাখতে হবে, আর বাকি কাজ আমি করে দেব। রাধুনি বলে এই কাজে তুমি যদি ব্যর্থ হও তাহলে আমার থেকে আর কোনো সাহায্যের আশা করতে পারবে না। এখন যেহেতু তাদের প্রথম কাজ সেই চাবিটা হাতানো, তাই থিভান চালাকি করে সেই পাশার ছক্কা ব্যবহার করে আর কুরুমানকে বলে আমি আজ আপনার সাথে একটা বাজি খেলতে চাই। আপনি তো বলেছেন যে যখন কিছু করার থাকে না তখন পাশা খেলার চাইতে আর ভালো কিছুই নেই। তখন কুরুমান বলে তোমার কাছে এই খেলায় বাজি ধরার মতো কিছুই নেই। তখন থিভান বলে যে আমার কাছে আছে। তখন থিভান বলে আমার কাছে আছে মালিক, আর সেটা হচ্ছে চাবি। আর তখনই কুরুমান চমকে যায় এবং নিজের কোমরে হাত দেয় চেক করার জন্য যে চাবি ঠিক আছে নাকি। তখন থিভান বুঝে যায় সে চাবি কোথায় রাখে এবং সাথে সাথে নিজের কথা ঘুরিয়ে ফেলে এবং বলে যে আমি আপনার থেকে আমার জীবনের চাবি ফেরত চাইছি মালিক। আমি আপনার গোলাম হয়ে আছি, আর আপনার কাছে এত শক্তি যে আপনি কাউকে যেতেও দেন না। তাই এই খেলা খেলে আমি আমার মুক্তি নিয়ে নেব। কিন্তু কুরুমান এই খেলার কথা মানা করে দেয়। এরপর সিন শিফট হয় সন্ধ্যায়। সেখানে আমরা দেখি রাধুনি পাহাড়ি রকমের খাবার রান্না করছে এবং মদ তৈরি করে রাখছে যাতে সে কুরুমানকে খাইয়ে বেহুশ করে রাখতে পারে। আর এই কথাটা কোনোভাবে চেতন বুঝতে পারে এবং চলে আসে রাধুনিকে মেরে ফেলার জন্য। সে তার গলা টিপে ধরে বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস তোর হয় কি করে। এরপর রাধুনি তার কাছে ক্ষমা চায়, বলে যে আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন আমাকে। এই কথা শোনার পর চেতন সেখান থেকে চলে যায়। এরপর সিন চেঞ্জ হয় সেখানে যেখানে তারা রাতে একসাথে খাবার খায়। থিভান সেখানে চেতনকে অনেক ভালো ভালো গান শোনাতে থাকে যাতে চেতন ঘুমিয়ে পড়লে সে ওই চাবিটা চুরি করতে পারে, এবং সে কিছুটা সফল হয় কারণ চেতন ঘুমিয়ে পড়েছে। আর এর মধ্যে বৃষ্টিও প্রায় থেমে গেছে। আর এই সুযোগে সে চাবি খুঁজতে থাকে কিন্তু সে চাবিটা পায় না। আর তখনই চেতন জেগে যায় এবং থিভানকে মারার জন্য এগোতে থাকে। চেতন তার মুখ খুলে থিভানের আত্মাকে শুষে নেওয়ার চেষ্টা করে, আর তখনই আমরা দেখি যে সেই নিচের ঘরের প্রদীপটা নিভে গেছে, আর এজন্য চেতনের শক্তি কিছুটা কমে গিয়েছে। এখন থিভান এসে রাধুনিকে ধরে মারতে যায়, বলে যে তুমি আমাকে আগে কেন বলনি যে এটা তোমার গোপন প্ল্যান ছিল, আর তুমি চাবি আগে থেকে চুরি করে নিয়েছো। এখন রাধুনি বলে যে আমরা কখন কি কথা বলি সবকিছু চেতন শুনতে পায়, আর এজন্যই আমি মনে মনে এই প্ল্যানটা করেছি। যখন সে আমার গলা টিপে মারার জন্য এসেছিল তখনই আমি চাবি চুরি করে নিয়েছিলাম। যদি আমি এটা না করতাম তাহলে চেতনের শক্তিও কমতো না, আর আমরা এই কাজে কখনো সফল হতে পারতাম না। এখন সে অনেক দুর্বল, এখনই তাকে বাক্সে বন্দি করতে হবে যাতে আমরা এখান থেকে বের হতে পারি, কারণ এখন চেতন এবং আমরা এখানে বন্দি আছি। তারা সেই বাক্সটা নিয়ে চেতনকে বন্দি করার জন্য যাচ্ছিল। তখনই চেতন তাদের উপর হামলা করে বসে। থিভানের কাছে একটা চাকু ছিল, সে সেটা দিয়ে চেতনকে আক্রমণ করে, কিন্তু তার কিছুই হয় না। চেতন তাদের দুজনকে আলাদা করে ফেলে। রাধুনি এমন একটা জায়গায় ছিল, সেই জায়গাটা ঘুরছিল, আর রাধুনি এখানে ওখানে দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছিল। অন্যদিকে থিভান একটা ছোট চেম্বারের মধ্যে আটকা পড়ে যায়, যেটা ক্রমশ নিচের দিকে চেপে যাচ্ছিল। সাথে সাথে তার হাতে থাকা মশালটাও নিভে যায় এবং তার বেঁচে থাকার আশাও। এখন এত শক্তি ব্যবহার করার ফলে চেতনও কিছুটা দুর্বল হয়ে পড়ে, আর এই সুযোগে রাধুনি চাকু দিয়ে চেতনের উপর হামলা করতেই যাবে। তখন সে চেতনকে বলে তুই কি মনে করেছিস তুই কুরুমানপুট্টির বংশের সবাইকে শেষ করেছিস? আমি কুরুমানের ছেলে। কুরুমানের একটা দাসীর সাথে সম্পর্ক ছিল, সেই দাসী আমাকে জন্ম দিয়েছে। তোর মতো ধূর্ত আর চালাক পিশাচও
এটা জানতে পারেনি, আর আমি আজকে তোকে মেরে এই বংশকে উদ্ধার করব। তখন চেতন রাধুনির বাবার যৌবনের রূপ নিয়ে তার সামনে আসে এবং বলে, দেখ বাবা, ছোটবেলায় তুই বাবার আদর থেকে বঞ্চিত হয়েছিস। আমি চাই তুমি এখন আমাকে তোমার বাবা হিসেবে মেনে নাও। এই বাড়ি ঘর এই সব কিছু তো তোমারই। রাধুনি বলে যে আমি তোর ফাঁদে পা দেব না। চেতন এই ধরনের কথা বলে, তুই আমার বংশের না জানি কতজনকে মেরেছিস, কিন্তু আজকে তুই মরবি। এখন থিফান এবং রাধুনি দুজন মিলে চেতনের উপর হামলা করে। চেতন অনেকটাই দুর্বল ছিল। তখন রাধুনি চেতনের হাতের আংটি খুলে নেয়। তখন চেতন বলে, এভাবে শক্তি নেওয়া তোমাদের নিজেরই ধ্বংসের কারণ হবে। কিন্তু রাধুনি তার কোনো কথাই শোনে না। চেতনকে সে এখানেই জ্বালিয়ে দেয়। আর কিছুক্ষণ পরে আমরা দেখি সেই পুড়ে যাওয়া বডি থেকে বেরিয়ে আসে আসল চেতন। এখন যে চেতন ছিল সেটা তার আসল রূপ। এখন যে আংটি দিয়ে চেতনকে নিয়ন্ত্রণ করা হতো সেটা রাধুনি পড়তে যায় আর বলে যে এখন তুই আমার কথা মতো চলবি। তখন থিফান মনে করে যে এমনটাই তো হয়ে আসছে এতদিন। এই আংটি যদি তুমি পরে নাও তাহলে ভবিষ্যতে আরো অনেক মানুষ এখানে আটকা পড়বে। আমি তোমাকে এটা করতে দেব না। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। যেহেতু নিচের রুমে আগে থেকে আগুন লেগে গিয়েছিল, তাই একটা সময় পুরো বাড়িটা ধসে পড়ে এবং দুজনেই বাড়ির নিচে চাপা পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখি থিফান কোনোভাবে বাড়ির বাইরে আসতে পেরেছে, আর এর মধ্যেই সেখানে রাধুনিও এসে পড়ে এবং থিফানের উপর হামলা করে বসে। এখন এখানে কথা হচ্ছে, সে যাকে মারছিল সে আসল থিফান নয়। থিফানের রূপ ধরে সেখানে এসেছিল চেতন। এখন সে প্রাণের ভয়ে সেখান থেকে পালিয়ে আসে। তখনই কিছু পর্তুগিজ সৈন্য এসে তাকে গুলি করে দেয়। আর এখন আমরা দেখি চেতন যে কিনা এখন একটা নতুন শরীর পেয়েছে এবং পুরনো বাড়ি থেকে মুক্তি পেয়েছে নতুন শিকার করার জন্য এবং নতুন জীবনের জন্য। আর এখন চলো মুভির ছোট ছোট কিছু হিডেন পার্টগুলো তোমাদেরকে ক্লিয়ার করে দিই। এখন সিনেমার শুরুতে আমরা যে অর্ধনগ্ন মেয়েটিকে দেখেছিলাম, যার নাম হচ্ছে ইয়াক্ষী, সে আসলে মূলত চেতনের হয়েই কাজ করে এবং সে মানুষকে ভুলিয়ে ভালিয়ে এই মহল পর্যন্ত নিয়ে আসে যেভাবেই হোক। যেমনটা আমরা প্রথমেই দেখেছিলাম যে সেখানে দুজন ছিল। ইয়াক্ষী চাইলেই কিন্তু সে দুজনকেই মারতে পারতো, কিন্তু সে সেটা না করে একজনকে তার শিকার বানিয়েছে এবং বাকি একজনকে রাস্তা ভুলিয়ে দিয়ে তাকে প্রাসাদ পর্যন্ত নিয়ে এসেছে। এরপরে আমরা যে রাধুনিকে দেখতে পাই, সে আসলে মূলত হচ্ছে আসল যে কুডুমান পুট্টি ছিল তারই নিজের ছেলে। আর এই রাধুনি এখানে আসার মূল কারণই হচ্ছে তার পরিবার বলি বা বংশ বলি, যেটাই বলি, সে হত্যাগুলোর প্রতিশোধ নেওয়ার জন্য, মানে মূলত সে চেতনকে মারার জন্যই এই মহলে এসেছিল, প্রতিশোধ নেবার জন্য। কারণ অতীতের পুরাণেও এমনটাই রয়েছে। সেখানে বলা আছে যে কুডুমান পুট্টিরই কোনো না কোনো বংশধর এসে শুধুমাত্র তার হাতেই চেতনের ধ্বংস করা সম্ভব। আর ঠিক এ কারণেই সেই রাধুনি কখনো এখান থেকে পালানোর চেষ্টা করেনি। তার বাবা চেতনের হাতে বন্দি থাকার পরেও সে সবসময় চেতনের সেবা যত্ন করে গিয়েছে। চেতনকে কিভাবে মারতে হবে সে কথাগুলো আসলে আসল কুডুমান পুট্টি তার ছেলে মানে ওই রাধুনিকে সবকিছু বলে দিয়ে গেছিল। রাধুনি যখন তাকে খাবার সার্ভ করতে যাইতো তখন কুডুমান পুট্টি রাধুনিকে বলে দিয়েছে যে আমাদের পূর্বপুরুষরা দেবী ভৈরবীর আরাধনা করত এবং সেই আরাধনার মাধ্যমে তারা চেতন নামক এই পিশাচকে পেয়েছিল এবং তাকে মেরে এই বাক্সটার মধ্যে বন্দি করতে হবে এবং তার সমস্ত শক্তি রয়েছে তার ওই আংটিটার মধ্যে। আর এখন রাধুনি যেহেতু এখানে একা ছিল, তার একার পক্ষে একসাথে দুটো কাজ করা সম্ভব না। যেমন একসাথে চেতনকে খাবার খাওয়ানো আর একই সাথে নিচে গিয়ে সেই নিচের যে ঘরে প্রদীপটা জ্বলছিল সে প্রদীপটা নিভিয়ে দেয়া বা তার সাথে ফাইট করা, এগুলো তার পক্ষে একার পক্ষে সম্ভব ছিল না। আর সে এজন্যই অপেক্ষা করছিল আরও একজন মানুষ আসার। আর এটা সে নিজেও জানে না সে এখানে কতদিন বা কত বছর যাবৎ এইখানে আটকা রয়েছে। আর যেহেতু চেতনের মূল কাজ ছিল হচ্ছে একজন মানুষের স্মৃতিশক্তি নষ্ট করে দেয়া, মানে সে পেছনের কোনো কিছু মনে রাখতে পারে না। আর এই জন্যই আমরা এই সিনেমায় রাধুনির আসল কোনো নাম পাই না, কোনো কোথাও বলাও হয় না রাধুনির নাম, আর সেগুলো তার মনেও নেই। কিন্তু সে যেহেতু তার বাবাকে খাবার খাওয়াতো এবং সবসময় তার বাবার সাথেই থাকতো, ঠিক এই কারণে সে এগুলো জানতো
যে চেতনকে কিভাবে হারাতে হবে বা কিভাবে চেতনকে বশ করতে হবে। আর যেহেতু চেতন একটি পিশাচ ছিল, তার ভিতরে ভালোর চাইতে খারাপ গুণটাই বেশি ছিল, আর এই জন্য সে উঁচু জাত এবং নিচু জাতের যে ভেদাভেদ এইটা করতে বেশি পছন্দ করত। আর সে নিচু জাতের লোকদেরকে খুব বেশি একটা দেখতে পারতো না। আর যখন প্রথমবার থিভান সেই চেতনকে উঁচু জাত এবং নিচু জাতের মধ্যেকার যে গানটা শুনিয়েছিল, সেই গানটা এজন্যই চেতনের অনেক বেশি পছন্দ হয়েছিল, আর এজন্যই সে থিভানকে এখানে থাকার অনুমতি দিয়েছিল। আর যখন সে দেবতাদেরকে নিয়ে গান গাওয়া শুরু করেছিল থিভান, সে ওই গানগুলো পছন্দ করেনি, যার কারণে সে বারবার না শুনে ঘুমানোর মতো একটা ভান ধরে বসেছিল। সিনেমার যেই সিনে আমরা দেখি যে রাধুনী একটি মুরগি ধরতে যাচ্ছে, ঠিক তখনই আমাদেরকে দেখানো হয় একটি মাকড়সার জাল। এটা দিয়ে ডাইরেক্টর আসলে সরাসরি পয়েন্ট আউট করতে চাইছে যে এখানে মুরগি আসলে ফাঁদে আটকা পড়ে গেছে, এ ধরনের কিছু একটা। এর মানে হচ্ছে থিভান এখন ওর কাছে আর কোনো কিছুই করার নেই, সে পুরোপুরি চেতনের হাতে এসে পড়েছে এবং ওকে এখানেই থাকতে হবে। আর যেহেতু তাদের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছিল এবং এখানে থাকতে থাকতে তারা অনেকটা বুড়োই হয়ে গেছে বলা চলে, কারণ সিনেমার শুরুতে আমরা তাদেরকে দেখেছি তাদের দাড়ি গোঁফ সব কিছুই কাঁচা ছিল এবং সিনেমা শেষ হতে হতে তাদের চুলদাড়িগুলো পেকে যাচ্ছিল এবং তাদের স্বাস্থ্যও বেড়ে যাচ্ছিল। এর মানে হচ্ছে এরা এখানে কয়েক বছর বা 2, 4, 5 অথবা 10 বছর যাবত হতে পারে তারা এখানে দুজন আটকা পড়ে আছে। এর সাথে সাথে আমরা কিন্তু সিনেমাতে চেতনের প্রায় 2টা রূপ দেখি। প্রথমটা যখন থিভান চেতনকে স্বপ্নে দেখেছিল সেটা, আর দ্বিতীয়টা হচ্ছে কুডুমানপুট্টির বডি পুড়িয়ে দেওয়ার পর তার বডির ভেতর থেকে যেই চেতনটা বেরিয়ে এসেছে, আমরা এই দুটো রূপ দেখেছি চেতনের। বেসিক্যালি এখানে পুরো ঘটনাটা থিভানের পার্সপেক্টিভ থেকে দেখানো হয়েছে। যখন রাধুনী থিভানকে চেতনের গল্প শোনাচ্ছিল, তখন থিভান তার মনে মনে আসলে এই চেতনের একটা ভয়ানক রূপ এঁকে নিয়েছিল। ঠিক এই কারণেই তার সামনে চেতন সবসময় ভয়ানক একটা রূপেই হাজির হতো। তো আমরা সিনেমা শেষের দিকে নিচের যে সিক্রেট যে প্যাসেজের রুম ছিল, সেখানে একটা কঙ্কালও দেখতে পাই। সেই কঙ্কালটা কার ছিল? মূলত রাধুনী একবার গল্পে বলেছিল যে আমাদের এখানে একজন বৈদ্য থাকতো, সে খাজানার খোঁজ করার জন্য এদিকে এসেছিল, কিন্তু সে আর কখনো ফিরে উপরে যায়নি। আসলে এটা ধারণা করা যায় এটি হচ্ছে সেই বৈদ্যরই লাশ, যেটা এখানে পড়ে থেকে যেভাবেই হোক সে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে তার বডি এখানেই রয়ে গিয়েছে। আর এ বাড়ির ভিতরে এত পরিমাণে শস্য দানা, তারপরে তোমার মশলাপাতি, তারপরে মদ এজন্য ছিল এই চেতন যেন সবসময় সবকিছু তার হাতের কাছে, হাতের নাগালে পায়। ঠিক এই জন্য এই চেতনই এগুলো সবসময় তার মন্ত্রবল দিয়ে এগুলো ম্যানেজ করে রাখতো, যেন তার কখনো কোনো রকমের খাবারের অভাবে পড়তে না হয়। আসলে চেতন যার বডির উপর কব্জা করত, সে তার মতোই ব্যবহার করত, তার মতোই আচরণ করত, যেমনটা কিনা আমরা কুডুমানপুট্টিকে দেখেছি। কুডুমানপুট্টি অনেক বেশি পরিমাণে পান খেত এবং নাক দিয়ে একটু গড় কর একটু আওয়াজ করত। আর সবসময় এজন্যই চেতন সবসময় কুডুমানপুট্টির মতোই ব্যবহার করতো, আমরা যেটা দেখেছি। কিন্তু আমরা যখন দেখেছি সিনেমার শেষে যে থিভানের ডান কানে বালি পড়া, যতটুকু বোঝা গেছে সিনেমা দেখে যে হয়তোবা চেতন এখন পর্যন্ত থিভানের বডির উপর পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেনি, যার কারণে হয়তোবা তার অভ্যাস সম্বন্ধে এখনো পর্যন্ত সে পুরোপুরি হ্যাবিচুয়াল না। আর এই সিনটাকে এজন্যই ডিরেক্টর শুরুতেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে থিভান বাম কানে বালি পড়ে, এটা আমাদেরকে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছিল। আর এই সিনেমাটা যেহেতু 1700 সালের দিকের ঘটনা, এখন আমাদেরকে অনেক পরিমাণে এখানে পর্তুগিজ সৈন্যদেরকেও দেখানো হয়। এখন যারা কিনা ভারতে এদের ঘাঁটি গেড়ে বসেছে, তারা কি করে জানবে যে তারা কিছুক্ষণ পরই হয়তো চেতনের শিকার হয়ে যাবে? কারণ চেতন তো এখন ফ্রি হয়ে গেছে। আর আমরা ওই রাধুনির মাধ্যমে জানতে পেরেছি যে চেতন এবং এর আশপাশে থাকা লোকজনগুলো সবসময় এর আশপাশেই একটা গোলক ধাঁধার মধ্যেই সবসময় আটকে থাকে, এখান থেকে তারা কেউ কখনো বের হতে পারে না। এর প্রধান রিজন ছিল হচ্ছে সেই জ্বলন্ত প্রদীপটা, এবং সেই প্রদীপটা নিভে যাওয়ার সাথে সাথে আসলে তার যে একটা দায়রা ছিল, তা চেতনের যে একটা ঘেরা ছিল, সেই ঘেরাটা বন্ধ হয়ে গেছে এবং সে ওই বাড়ি থেকে মুক্ত হয়ে গেছে। থিভান যে একবার কুডুমানপুট্টিকে প্রশ্ন করেছিল বাহিরের যে কিছু কবর রয়েছে সেই কবরগুলো কাদের,
এবং তাদের মরার পেছনের রিজনগুলো যে কটুমানপট্টি বলেছিল সেটা হচ্ছে তারা কোনো কাজের ছিল না। আর কাজের ছিল না এর মানে হচ্ছে এটা, ধরো যে রাঁধুনি সে যদি রান্না করতে না পারে, যে নাচের শিল্পী সে যদি নাচতে না পারে, তাহলে আর কটুমানের অথবা চেতনের কথা অনুযায়ী তারা কোনো কাজের থাকে না। আর ঠিক এজন্যই রাঁধুনি সবসময় নিজের কাজ যত্নের সাথেই করত। এবং আমরা যখন দেখেছি থিভান যখন তাকে পালাবার জন্য বলেছিল, তখন কিন্তু সেই রাঁধুনি তার কথায় কান না দিয়ে তার কাজ নিজের মতো করে এবং ভালোভাবেই করছিল। আর সিনেমার মধ্যে দুইবার পেঁচার ডাক শোনা যায়, একবার হচ্ছে আসল কটুমানপট্টির মৃত্যুর সময়, আর দ্বিতীয়বার হচ্ছে চেতনের মৃত্যুর সময়, যাকে আসলে রাঁধুনি এবং থেভান দুজনে মিলে মেরে দিয়েছিল বা জ্বালিয়ে দিয়েছিল। তো আই হোপ গাইস এই ডিটেইলড এক্সপ্লেনেশনটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো আমি জানি না আমি কতটুকু তোমাদেরকে বুঝিয়ে উঠতে পেরেছি। কি ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, এবং অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখবে। তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। So guys, Allah Hafiz.